আমাদের ট্রিপের 3rd দিন। আমাদের ফুকেটের 2 দিনের ভ্যাকেশন এখানেই শেষ হলো। আজ আমরা যাব ক্রাবিতে। তো চলুন যাওয়া যাক। আমাদের গাড়ি এসে গেছে। আমরা এই ক্যাব বুক করেছি গ্র্যাব অ্যাপ থেকে। ফুকেট বাস স্ট্যান্ড অবধি ক্যাবের ভাড়া পড়লো 500 বাট। 40 মিনিটসের মধ্যে আমরা পৌঁছে গেলাম ফুকেট বাস স্ট্যান্ড। এটা হলো ফুকেট বাস স্ট্যান্ডের টার্মিনাল 1। আপনারাও যদি ফুকেট টু ক্রাবি বাসে যাওয়ার প্ল্যান করে থাকেন, টার্মিনাল 1-এই আপনাদেরকে আসতে হবে টিকিট কাটার জন্য। কাউন্টার নাম্বার 3 থেকে আমরা ফুকেট টু ক্রাবি বাসের টিকিট কেটে নিলাম। ভাড়া পড়লো পার হেড 450 বাট। টিকিট কাটার সাথে সাথেই দেখি বাস আমাদের জন্য দাঁড়িয়েই আছে, তাই আর দেরি না করে বাসে চড়ে পড়লাম। আর কিছুক্ষণের মধ্যেই আমরা ফুকেটকে শেষবারের মতো বিদায় জানিয়ে ক্রাবির উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু করলাম। যারা প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে বলে রাখি, এই ভিডিওর কন্টিনিউয়েশন বুঝতে গেলে আপনাদেরকে দেখতে হবে আমার থাইল্যান্ড সিরিজের আগের ভিডিওগুলো, যার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিলাম। আজকে যে বাসটায় করে আমরা জার্নি করছি সেই বাসটা আপনাদের একবার দেখিয়ে দিই। ফুকেট টু ক্রাবি পাবলিক ট্রান্সপোর্টে এই জার্নিটাও ছিল একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। দেড় ঘন্টা বাসে জার্নির পর এরা আমাদের বাস থেকে নামিয়ে তুলে দিল একটা ভ্যানে। এই ভ্যানই আমাদেরকে নিয়ে যাবে ক্রাবির মেইন টাউনে। এই পুরো জার্নিটাই কিন্তু আমরা যে ফার্স্টে 450 বাটের টিকিট কেটেছিলাম তার মধ্যেই ইনক্লুডেড। দু ঘন্টা ভ্যানে জার্নির পর ভ্যান আমাদের নামিয়ে দিল ক্রাবির মেইন টাউন আওনাং। এখান থেকেই বোটে করে আমরা যাব আমাদের আজকের ডেস্টিনেশন রায়লে। এই বোটের টিকিট কিন্তু আমাদের আলাদা করে কাটতে হবে। ওই দূরে যে বোটগুলো দাঁড়িয়ে থাকতে দেখছেন, এই বোটগুলোই যাবে রায়লি বিচে। আর এই বিচটা হলো ক্রাবির মেইন এবং সবথেকে ফেমাস বিচ আওনাং। এই টিকিট কাউন্টার থেকে আমরা আওনাং টু রায়লি বোটের টিকিট কেটে নিলাম, যার কস্টিং পড়লো 100 বাট পার পারসন। 20 মিনিট মতো ওয়েট করার পর আরও কিছু প্যাসেঞ্জার জড়ো হলে এরা বোট ছেড়ে দিল। জানিয়ে রাখি, রায়লি বিচটা কিন্তু ক্রাবি ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ছে, কিন্তু ক্রাবির মেইন টাউন থেকে রায়লি বাই রোড যাওয়া যায় না, যেতে হবে জলপথেই। তাই আপনারা যদি ক্রাবি টু রায়লি যাওয়ার প্ল্যান করেন, এটাই একমাত্র পথ। ফিফটিন মিনিটসে আমরা পৌঁছে গেলাম রায়লি। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, তাই বোট আমাদের রায়লি ওয়েস্টে নামালো। রায়লির মেইন বোটের পিয়ার আছে ইস্ট বিচে, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে ইস্টে জল বেড়ে যায় বলে ইস্ট পিয়ারটা লংটেল বোটের জন্য বন্ধ হয়ে যায়। তখন বোটগুলো সব ওয়েস্টের বিচ দিয়ে ঢোকে। রায়লি ওয়েস্টে নেমে হাঁটতে হাঁটতেই আমরা চলে এলাম রায়লি ইস্টে আর পৌঁছে গেলাম আমাদের রিসর্টে। আমাদের রিসর্টের নাম রায়লি রাপালা রকউড রিসর্ট। এই দেখুন, এটা হচ্ছে পুরো রায়লি বিচের ম্যাপ। ম্যাপে যেমন দেখতে পাচ্ছেন, আমরা নেমেছি রায়লির ওয়েস্ট বিচে আর তারপর হাঁটতে হাঁটতে এলাম রায়লির ইস্ট বিচে। 1, 2, 3 যে নাম্বারিংগুলো আছে, এগুলো সবই হোটেল আর রিসর্টের নাম্বারিং। আমরা আছি 15 নাম্বার রিসর্টে, মানে রাপালা রিসর্টে। আগেই বলেছি, লংটেল বোটগুলো সকালবেলা যাতায়াত করে ইস্ট পিয়ার দিয়ে আর বেলা বাড়ার সাথে সাথে যাতায়াত করে ওয়েস্ট পিয়ার দিয়ে। কিন্তু এখানে বলে রাখি, বড় বোটগুলো সারাদিনই ইস্ট পিয়ার দিয়েই যাতায়াত করে। রিসেপশনের পাশেই রয়েছে একটা সুন্দর বসার জায়গা, যেখানে বসে আপনি কাটিয়ে দিতে পারেন ঘন্টার পর ঘন্টা। চেক ইন করে এখন আমরা আমাদের কটেজে এসে গেছি, আর এই হলো আমাদের রুম।
রাইলিতে আমাদের প্রথম দিন। রুমে এসে ফ্রেশ হয়ে এখন আমরা বেরোলাম রাইলি এক্সপ্লোর করতে। তো চলুন দেখা যাক রাইলি আইল্যান্ডটা কেমন। রাইলি ইস্ট আর ওয়েস্টের মধ্যে যে কানেক্টিং স্ট্রিট আছে সেটাকে বলা হয় ওয়াকিং স্ট্রিট। ওয়াকিং স্ট্রিট দিয়ে হাঁটতে হাঁটতেই আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্ট কোহিনুরের সামনে এসে হাজির হলাম। কোহিনুরের পাশেই রয়েছে এখানকার লোকাল ট্যুরিস্ট অপারেটর। এদের কাছ থেকেই আমরা আগামীকালের 4 আইল্যান্ড ট্রিপের টিকিট কেটে নিলাম। কস্টিং পড়লো পার হেড 1300 বাট। রাইলি ওয়াকিং স্ট্রিট, আর এই স্ট্রিটে রেস্টুরেন্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের শপের কোনো অভাব নেই। সন্ধ্যাবেলা এই স্ট্রিট দিয়ে হাঁটতে লাগে দারুণ। এখন আমাদের খুব খেতে পেয়েছে, আমরা কোনো রেস্টুরেন্টে যাব, কিছু থাই ফুড ট্রাই করবো, আর তারপরে আমরা রাইলি ওয়েস্ট সাইডের বিচটা এক্সপ্লোর করবো। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছালাম এই রেস্তোরাঁটায় কিছু লাঞ্চ করে নেওয়ার জন্য। লাঞ্চে ড্রিঙ্কস, ব্রেড আর চিকেনের সাথে সাথে আমরা নিলাম ফেমাস থাই নুডলস প্যাড থাই। এখানকার লোকালসদের কাছ থেকে শুনলাম ওয়েস্ট বিচটা নাকি সূর্যাস্তের জন্যই ফেমাস। যদিও বা সূর্যাস্তে এখনো একটু সময় আছে, তবুও লাঞ্চ করে আমরা চললাম সূর্যাস্তকে উপভোগ করতে। দেখতে দেখতে বিকেল হয়ে গেল, আর সূর্যাস্ত দেখতে বিচে জড়ো হয়েছেন বহু মানুষ। বলে রাখা ভালো, রাইলিতে কিন্তু আমরা সেরকম কোনো ওয়াটার স্পোর্টস বা অ্যাক্টিভিটিস দেখতে পেলাম না। শুধু যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে বেশ কিছু জায়গায় মানুষজন রক ক্লাইম্বিং করছেন। জানিয়ে রাখি, সকলে রাইলিতে স্টে করেন না। বহুজন আছেন যারা আওনাং থেকে একবেলার জন্য রাইলিতে এসে ঘুরে যান। এই বোটগুলো আবার তাদেরকে নিয়েই একটু পরে ফিরে যাবে আওনাং। সন্ধ্যা হওয়ার সাথে সাথে বিচটা একদম ফাঁকা হয়ে গেল। বহুজন ফিরে গেছেন আওনাং। আর ওয়াকিং স্ট্রিটের সাথে সাথে বিচের ধারের এই রেস্টুরেন্টগুলোতে জ্বলে উঠল বিভিন্ন রকমের লাইটস। আলো ঝলমলে রোড দিয়ে হাঁটতে হাঁটতে আমরা ভাবলাম, পরশু দিনে বাংলা রোডের সন্ধ্যাটা ছিল যতটাই উগ্র, আজকের সন্ধ্যাটা ততটাই শান্ত। তাই শহরের ভিড়ভাট্টা থেকে দূরে নিজেদের একান্ত সময় কাটানোর জন্যে যারা কোনো ভ্যাকেশনে যেতে চাইছেন তাদের জন্য এটা পারফেক্ট ডেস্টিনেশন। এর মাঝখানেই আমরা নিলাম একটা করে থাই মাসাজ। কস্টিং পড়লো পার হেড 300 বাট। মাসাজটা ছিল প্রচণ্ড রিফ্রেশিং আর রিল্যাক্সিং। আমরা সর্বনিম্ন দাম দেখলাম 200 বাট, কিন্তু তার কোয়ালিটি কতটা ভালো হবে জানা নেই। বেশ কিছু সময় ওয়াকিং স্ট্রিটে কাটানোর পর হাঁটতে হাঁটতে আমরা ফিরে এলাম আমাদের রিসর্টে। আমরা আমাদের ডিনারটা আমাদের রিসর্টেই করলাম। দুজনের ডিনারের কস্টিং পড়লো 500 বাট। আর একটা জিনিস জানিয়ে রাখি, রাইলিতে কিন্তু কোনো 7-Eleven নেই, তাই আমাদের জল কিনতে হলো আমাদের রিসর্ট থেকেই। আর এখানে সব জিনিসেরই দাম একটু বেশি। 2 লিটার জলের কস্টিং পড়লো 40 বাট, যেটা 7-Eleven-এ নেয় অ্যারাউন্ড 14 বাট।
গুড মর্নিং ফ্রেন্ডস, আজ 25th ফেব আর আজ রাইলিতে আমাদের সেকেন্ড দিন। আজ আমরা যাব 4 আইল্যান্ড ট্রিপে, তাই সকাল 8টার মধ্যেই আমরা রেডি হয়ে গেছি। ওই দূরে দেখা যাচ্ছে রাইলি ইস্ট পিয়ার, ওখানেই আমাদের স্পিড বোট আসবে আমাদেরকে আজকের ট্রিপের জন্য পিক করতে। এই পিয়ারটা ওপেন হয় সকাল 8:30টায়, আমাদের বোট আসবে 9:15 নাগাদ। হাতে এখনও বেশ কিছুটা সময় আছে, তাই ততক্ষণ পর্যন্ত পিয়ারের ওপরে দাঁড়িয়েই আমরা আনন্দ নিলাম সকালের স্নিগ্ধতার। কিছুক্ষণের মধ্যেই আমাদের বোট এসে গেল, আর তার সাথে সাথেই শুরু হলো আমাদের আজকের ট্রিপ। তো ফ্রেন্ডস, আজকে আমরা এসেছি রাইলি থেকে 4 আইল্যান্ড ট্রিপ করতে, আর এটা আমাদের 4 আইল্যান্ড ট্রিপের ফার্স্ট আইল্যান্ড। এই আইল্যান্ডের নাম ক্রাব আইল্যান্ড। এখানে 3টে আইল্যান্ড স্যান্ডউইচ দিয়ে কানেক্ট হয়। যেমন আপনারা দেখতেই পাচ্ছেন, আমার ঠিক পেছনে আছে চিকেন আইল্যান্ড, আমার ঠিক বাঁ দিকে আছে সেকেন্ড আইল্যান্ড, আর আমার ঠিক সামনে আছে ফার্স্ট অ্যান্ড মেইন আইল্যান্ড। আজ ফুল মুন নাইট। ফুল মুনে চিকেন আইল্যান্ড আর ফার্স্ট আইল্যান্ডের মধ্যে কানেক্টিং ব্রিজটা জলে ঢাকা থাকে সারাদিন, তাই যাতায়াত করা পসিবল হয় না। কিন্তু ফার্স্ট আর সেকেন্ড আইল্যান্ডের মধ্যে কানেক্টিং ব্রিজটা ওপেন থাকে দুপুর 2টো পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত যাতায়াত করা পসিবল হয়। তারপরে আর এই দুটো আইল্যান্ডের মধ্যেও যাতায়াত করা পসিবল হয় না। কিন্তু আজ থেকে ঠিক 1 সপ্তাহ পরে, মানে হাফ মুন নাইটে, 3টে কানেক্টিং স্যান্ডব্রিজই ওপেন থাকে সারাদিন। তখন সারাদিনই 3টে আইল্যান্ডের মধ্যে যাতায়াত করা যায়। ফার্স্ট আর সেকেন্ড আইল্যান্ডের মধ্যে কানেক্টিং ব্রিজটা সম্পূর্ণ জলে ডুবে যেতে এখনও কিছুটা সময় আছে, তাই তারই মাঝে আমরা দুটো আইল্যান্ডের মধ্যে একটু যাতায়াত করে নিলাম। এখানে জলে নামতে গিয়ে দেখি চারিদিকে প্রচুর জেলিফিশ, তাই ইচিং হচ্ছিল বলে খুব বেশিক্ষণ জলে থাকা গেল না। তো যাই হোক, ঘন্টাখানেক এই বিচে কাটানোর পর আমাদের বোট ছেড়ে দিল নেক্সট স্টপের উদ্দেশ্যে। এটা হলো চিকেন আইল্যান্ডের সামনের পার্ট। এই আইল্যান্ডটাকে নাকি সামনে থেকে চিকেনের মতো দেখতে, তাই এর নাম চিকেন আইল্যান্ড। আর আগে টাপ আইল্যান্ডে আপনাদের যেটা দেখিয়েছিলাম, ওটা ছিল চিকেন আইল্যান্ডের ব্যাক সাইড। মিনিট 15-এর মধ্যেই আমরা পৌঁছালাম আমাদের সেকেন্ড স্পট। এখানে হবে আমাদের আজকে স্নরকেলিং। জেলিফিশ থাকার কারণে এখানে জলে নামলে প্রচণ্ড ইচিং হচ্ছিল, তাই বেশিরভাগ মানুষজন এখানে জামা পরে স্নরকেলিং করছিলেন। আজকের থেকে আগের দিনে ফুকেটের জলটা অনেক বেশি ক্লিয়ার ছিল, কিন্তু আজকে এখানে মাছের পরিমাণ অনেক বেশি। মিনিট 20 পরে আমরা যাত্রা শুরু করলাম আজকের থার্ড স্টপের উদ্দেশ্যে। আমরা পৌঁছালাম আমাদের তৃতীয় ডেস্টিনেশন, কোপোডা আইল্যান্ড। এই আইল্যান্ডটা এতটাই সুন্দর যে আর বলার অপেক্ষা রাখে না। দিস ইজ দ্য মোস্ট বিউটিফুল আইল্যান্ড among all the islands we have visited till now.
এখানেই হলো আমাদের লাঞ্চ পর্ব, আর আমাদের লাঞ্চটা আমাদের ট্রিপের সাথেই ইনক্লুডেড। এখানে একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, আমরা থাইল্যান্ড এসেছি ফেব এন্ডে। যদিও থাইল্যান্ড ভিজিটের পিক সিজন চলে নভেম্বরের মিড থেকে মার্চের মিড অবধি, কিন্তু ডিসেম্বর থেকে জানুয়ারির মিডিল অবধি থাইল্যান্ড থেকে ওভার ক্রাউডেড আর ওভার প্রাইসড। তাই আমার মতে থাইল্যান্ড ভিজিটের বেস্ট টাইম জানুয়ারির এন্ড থেকে মার্চের ফার্স্ট উইক পর্যন্ত। এই সময় ভিড়ও থাকে কিছুটা কম আর দামও থাকে ঠিকঠাক, আর সর্বোপরি ওয়েদার থাকে ভীষণ সুন্দর, পরিষ্কার রোদ ঝলমলে আকাশ, না কোনো বৃষ্টি, না ঠান্ডা, না খুব গরম, আর প্রতিটা বিচও থাকে ওপেন। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অনুরোধ রইল ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না। যাওয়ার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, কারণ আপনার ফিডব্যাক আর সাবস্ক্রিপশনই আমাকে আরও ভালো কন্টেন্ট বানাতে মোটিভেট করে। এবার আমরা ভিজিট করতে চলেছি আজকে আমাদের লাস্ট স্টপ। আমাদের আজকের 4 আইল্যান্ড ট্রিপে 3টে আইল্যান্ড ভিজিট করা শেষ। এখন শেষ আইল্যান্ড ভিজিট করার পালা, আর শেষ আইল্যান্ড হলো রাইলি বিচ। কিন্তু আমরা তো রাইলি বিচেই আছি। আমাদের বোটে আজকে দুই ধরনের মানুষ ছিল, কিছুজন যারা ক্রাবি আওনাং থেকে এসেছে, আর কিছুজন হলো আমরা যারা রাইলি বিচ থেকে ভিজিট করতে গিয়েছিলাম। রাইলিতে দুটো ভিজিটিং স্পট, একটা হচ্ছে প্রাণাং কেভ অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ ডায়মন্ড কেভ। যারা আওনাং ক্রাবি থেকে এসেছে তাদের জন্য 4th আইল্যান্ড হলো প্রাণাং কেভ, অ্যান্ড যারা রাইলি থেকে গিয়েছিল তাদের জন্য ভিজিটিং স্পট হলো ডায়মন্ড কেভ। প্রাণাং কেভ অ্যাকচুয়ালি ফ্রি ফর অল, বাট ডায়মন্ড কেভে ঢুকতে গেলে টিকিট লাগে। কিন্তু আমরা যেহেতু 4th আইল্যান্ড ট্রিপে ছিলাম, তাই আমাদেরকে দেওয়া হয়েছে এই টিকিট, যেটা দেখিয়ে আমরা ফ্রিতে ডায়মন্ড কেভ ভিজিট করতে পারি। কিন্তু বোট আমাদের নামিয়েছে প্রাণাং কেভের সামনে, তাই আমরা আগে প্রাণাং কেভটা ভিজিট করে নিই, তারপরে যাবো ডায়মন্ড কেভে। তো চলুন যাওয়া যাক। জানিয়ে রাখি, ডায়মন্ড কেভ বন্ধ হয়ে যায় বিকেল 5টার মধ্যে, তাই আপনাদেরকে তার আগেই ভিজিট করতে হবে। আর ডায়মন্ড কেভটা অপশনাল, আপনি যদি চান টিকিট নাও নিতে পারেন। সেই ক্ষেত্রে আপনাদের ট্রিপের কস্ট পার হেড 200 ভাট করে কম হয়ে যাবে, মানে কস্টিং পড়বে 1100 ভাট পার পারসন। হেঁটে এসে আমরা আরেকটি অসাধারণ বিচে পৌঁছালাম। এই বিচটাও কিছুটা হোয়াইট স্যান্ড বিচ। এটা কিন্তু রাইলি বিচেরই আরেকটা সাইড, বাট খুব একটা বেশি মানুষের কাছে এই বিচের ইনফরমেশন থাকে না। তো আপনারা যদি রাইলি বিচে আসেন, এই বিচটি কিন্তু মাস্ট ভিজিট। এই বিচটির নাম প্রাণাং বিচ। ভিডিওর শুরুতে আমি আপনাদের রাইলির যে ম্যাপ দেখিয়েছিলাম, সেখানে গেলে দেখতে পাবেন এই বিচটি ইস্ট আর ওয়েস্ট রাইলির মিডিলে অবস্থিত। তবে এই দিকটা আপনারা ইস্ট হিসেবেই কনসিডার করতে পারেন, কিন্তু ওয়েস্ট রাইলি থেকে এই বিচের কোনো কানেক্টিং রোড নেই। এই বিচে আসতে হয় ইস্ট রাইলি থেকে প্রাণাং কেভের ভেতর দিয়েই। ভোরবেলায় বিচ থেকে উপভোগ করা যায় সানরাইজের সৌন্দর্য। আর আগেই দেখিয়েছি ওয়েস্ট বিচে এক্সপিরিয়েন্স করা যায় কি অপূর্ব সানসেট। তাই আপনারা যদি রাইলিতে এসে স্টে করার প্ল্যান করেন, সানরাইজ আর সানসেট কোনোটাই মিস করবেন না। প্রাণাং বিচের ঠিক শুরুতে কেভের মধ্যে আছে লিঙ্গ দেবতা। এই স্থানকে এরা খুবই পবিত্র বলে মনে করে। এখানে হাসি ঠাট্টা বা কোনো রকমের ইয়ার্কি করা সম্পূর্ণ নিষেধ।
ম্যারেজের বহু বছর পরেও যারা নিঃসন্তান আছেন তারা এখানে আসেন এই দেবতার পূজা করতে। প্রাহানাংকে ভিজিট শেষ করে আমরা চললাম ডায়মন্ডকে ভিজিট করতে। এটা হলো ডায়মন্ড কেভে ঢোকার টিকিট কাউন্টার। আমাদের ট্যুরিজম আমাদেরকে যে টিকিটগুলো দিয়েছিল সেগুলো এখানে দেখাতেই এরা আমাদের ছেড়ে দিল। কেভের ভেতরে ঢুকতেই মনে হলো কোনো হন্টেড প্লেসে এসে গেছি। তার সাথেই রয়েছে অজস্র বাদুড়ের ডাক। ফাইনালি আমাদের ডায়মন্ডকে ভিজিট করাও শেষ। আমাদের আজকের ট্রিপ এখানেই শেষ হলো। কালকে আমরা যাব ক্রাবির মেন টাউনে। তো দেখা হবে কাল সকালে। আজকের মতো বাই।